বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, পরিস্থিতির কোনো বদল হচ্ছে না, যদিও প্রতিদিনই নিত্য নতুন মাত্রা যুক্ত হচ্ছে, অর্থাৎ যে অস্বস্তিকর অসহনীয় একটা দুঃসহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। যদিও এটি নিয়েও এক ধরনের বিতর্ক আমাদের দেশে বা রাজনীতিতে রয়েছে যে পরিস্থিতিটা আসলে এত খারাপ কিনা। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন দৈনিক আমাদের অর্থনীতি সম্পাদক নাইমুল ইসলাম খান, তারপরে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গোলাম মাওলা রনি, আমার ডানে রয়েছেন দিনকালের সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী, এবং তারপরে রয়েছেন বাংলাদেশ টি টায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKME এর ভারপ্রাপ্ত সভাপতি AH আসলাম সানি। স্বাগত আপনাদের চারজনকে স্টুডিওতে। যে প্রসঙ্গটিতে আলোচনাটি শুরু করতে চাই যে বেগম খালেদা জিয়ার গ্রেফতার কেন্দ্রিক আলোচনা বেশ কয়েকদিন ধরেই চলছে এবং গতকাল তার আদালতে হাজির হওয়ার কথা ছিল, তিনি আদালতে যাননি এবং আদালত গ্রেফতারি পরোয়ানাটা বহাল রেখেছে এবং তার আইনজীবীদের যে আবেদন সেটি নথিভুক্ত করেছে। অন্যদিকে তারেক রহমানের পক্ষ হাজিরা দেবার জন্য তার একজন আইনজীবীকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বেগম জিয়ার গ্রেফতারকে কেন্দ্র করে যে আলোচনাটা গত কদিন ধরে হচ্ছে এবং তার এই গ্রেফতার কি এই আন্দোলন সংগ্রাম বা কারো কারো ভাষায় নাশকতা সহিংসতা এটির মাত্রা বাড়িয়ে তুলবে, না রাজনীতিতে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে, এটি ইতিবাচক মানে স্বস্তিদায়ক কোনো পরিবর্তন আনতে সহায়তা করবে? গোলাম মাওলা রনি যদি শুরু করেন এবং প্রত্যেকের যদি শুরুতে 3 মিনিট সময়। না, ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হলো যে বেগম জিয়াকে আমি যতদিন যাবৎ চিনি তাতে আমার বারবার মনে হয়েছে যে উনি যখন একটা সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত থেকে সাধারণত উনি সরে যান না। তো যেদিন উনি ওই অফিসে ঢুকলেন আমার সেই দিনই স্পষ্ট মনে হয়েছে যে ওই অফিস থেকে তিনি স্বেচ্ছায় বের হবেন না, তাকে গ্রেপ্তার করে সেখান থেকে নিয়ে আসতে হবে, তার পতন হবে অথবা তিনি বিজয়ের বেশে সেখান থেকে বের হবেন। সরকারের পক্ষ থেকে এই বেগম জিয়ার এই নীতি এবং নৈতিকতা এবং তাকে যে মার্ক আপ করার যে বিষয়টি সেটি যদি সুন্দরভাবে বুঝতে পারত তাহলে হয়তো সরকারের যারা কর্তা ব্যক্তি আছে তারা সিদ্ধান্ত নিতে আরো বেশি গ্রহণযোগ্য ভূমিকা পালন করতে পারত। বেগম জিয়ার গ্রেপ্তার এবং পরবর্তীতে সরকার ওই গুলশান অফিস নিয়ে যে সমস্ত কর্মকাণ্ড করেছে আমার কাছে বারবার মনে হচ্ছে যে সরকারের কর্তা ব্যক্তিরা সিদ্ধান্তহীনতায় ভুগেছে এবং তারা ওই টোটাল বিষয়টিকে একটা তুচ্ছ বিষয় হিসেবে গ্রহণ করেছে। দেখা গেল যে কখনো বললো যে অফিসের সামনে প্রচুর পুলিশ সমাগম করলো, কখনো বালির ট্রাক এনে দিল, কখনো বললো যে খাবার ভিতরে দেয়া যাবে না, কখনো বললো আত্মীয় স্বজন ভিতরে ঢুকতে দেয়া যাবে না, আবার কখনো বললো সবাইকে ঢুকতে দেয়া যাবে, কখন বললো যে তাকে বন্দি করা হবে, আবার কখনো বললো না তিনি খালি আছেন, তিনি ওখানে থাকেন কেন। এই যে বেগম জিয়াকে কেন্দ্র করে সরকারের যে এক এক সময় এক এক কথাবার্তা, এতে কিন্তু মূলত সরকারের পক্ষ থেকে অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতা প্রমাণ করছে। এবং বেগম জিয়ার যে ব্যাপার হলো, এখন বেগম জিয়াকে যদি সরকার সত্যিকার অর্থে রিড করে, অর্থাৎ তারা তো একসাথে রাজনীতি করেছেন 80-র দশকে, রাজপথে রাজনীতি করেছেন এবং সেই অর্থে আপনি আমি যতটা না বেগম জিয়াকে চিনি, সরকারি দলের অনেক নেতা আছেন যারা তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছেন, তাকে বোঝার মতো ক্ষমতা তাদের বেশি আছে এবং সেই অনুযায়ী যদি তার ব্যাপারে একটি সিদ্ধান্ত স্থিরভাবে নেন যে এই ভদ্রমহিলার এই চরিত্র, এর বাইরে উনি যাবেন না এবং সেই অনুযায়ী ওনার সঙ্গে আমাদের এসপার ওসপার এই জিনিসটা করতে হবে, তা না করে ওনাকে নিয়ে যত বেশি টানা হেঁচড়া করা হবে, ওনাকে নিয়ে যত বেশি সিদ্ধান্তহীনতায় ভুগবে তত বেশি আমাদের দুর্ভোগ বাড়বে। এর কারণটা হলো যে 1/11-এর সময় এখন সরকারের যদি ধরেন সরকারের শক্তি প্রয়োগের ক্ষমতা, ভয় দেখানোর ক্ষমতা কিংবা ধরুন হুমকি দেওয়ার ক্ষমতা যদি এক ইউনিট ধরেন, একটা সিঙ্গেল ইউনিট, 1/11 আসার পরে আমাদের সমস্ত জনমনে রাজনীতিবিদদের মনে যে ভয়ের সৃষ্টি হয়েছিল সেটা এখন যদি এক হয়, ওই ভয়ের পরিমাণটা তখন ছিল 1000। সেই 1000 গুণ ভয় দেখিয়ে কিন্তু বেগম জিয়াকে তখন দেশের বাইরে নেওয়া যায় নাই, বেগম জিয়াকে কখনো তার সিদ্ধান্ত পরিবর্তন করানো যায় নাই, ফলে সে তার অবস্থানে ঠিক ছিল এবং সে এই 1/11-এর যারা কর্তা ব্যক্তি ছিল তাদেরকে কিন্তু বেগম জিয়ার কাছে অবনত হতে হয়েছিল। ফলে এখনকার যে জায়গাটা আছে তাকে, অর্থাৎ ওনাকে যদি সরকার যদি মনে করে আমরা বেগম জিয়াকে পরাজিত করব তাহলে সরকারকে ভিন্ন পন্থা নিতে হবে। ওনারা যদি মনে করেন যে আমরা বেগম জিয়ার সঙ্গে নেগোসিয়েশন করব তখনও সরকারকে একটা ভিন্ন পন্থা নিতে হবে। কিন্তু আজ গ্রেপ্তার জারি করে পরশুদিন তাকে জোর জবরদস্তি করে আদালতে নিয়ে যাবে, তারপর দিন জেলখানায় নিয়ে যাবে, এরপর আবার বলবে যে এখনো গ্রেপ্তারি পরোয়ানা থানায় পৌঁছে নাই। এই যে কথা হবে না, আপনি বলছেন এই আসলাম সানি জিল্লু ভাই, সাবজেক্টটা আমার জন্য খুব বিব্রতকর, কারণ
আমি তো রাজনীতির মানুষটা। আপনারা এখন তো এমন একটা অবস্থায় আছেন যে আপনারা আদালতে যাচ্ছেন, রাজপথে আছেন, মূলত সব জায়গায় এখন আপনারা আছেন। সো মনে হচ্ছে যে আপনাদের কনসার্নটা অনেক বেশি। সো এটি তো আপনারা যা চাইছেন তার সঙ্গে এটি ওতপ্রোতভাবে সম্পর্কিত। রাজপথে আছি, যে রাজপথে যাওয়া সঙ্গত। আদালতে এমন ভাবে গেছেন যে 43টি সম্ভবত রাজনৈতিক দলকে আদালত রুল ইস্যু করতে বাধ্য হয়েছে, সরকার সহ 43টি রাজনৈতিক দলকে। এটি অতীতে কখনো হয়েছে বলে আমার জানা নেই। আদালতে যাওয়ার আসলে আমরা রাজপথে গেছি, আমরা সবাইকে স্মারকলিপি দিয়েছি যে আমরা আসলে বাংলাদেশ তো একটা বিশাল নতুন একটা দুর্বিষহের মধ্যে আমরা আছি। কেমন একটা প্রধানমন্ত্রী বেগম জিয়া দুজনকে মিটও করেছেন। জি জি, আমরা মিট করার সুযোগ পাইনি, অবশ্য আমরা বেগম জিয়ার সাথে দেখা করার সুযোগ পাইনি। আমরা ওনার প্রতিনিধির সাথে কথা বলেছি, দেখা করেছি। এখন প্রশ্ন হলো আজকে যে পজিশন, এই পজিশনে কথা বলা তো মুশকিল। আপনি যদি দেশের স্বার্থে কথা বলেন, কারো পক্ষে না পক্ষে যাবে। আমরা যারা ব্যবসা করি তাদের জন্য খুব ডিফিকাল্ট কাউকে চিহ্নিত করা। আর আমাদের দেশে তো জানেনই একটা রাজনীতিতে একটা হিংসা প্রতিহিংসার একটা ব্যাপার আমাদের চলে আসে। আমি যেটা বলতে চাই যে বর্তমান যে প্রেক্ষাপট এখন তৈরি করেছে, এই প্রেক্ষাপটটা আসলে তৈরি করেছেন যে রাজনৈতিক যে আন্দোলনের সূচনা হয়েছে, যে আন্দোলনের নামে যা হচ্ছে, তা কিন্তু আমাদের দেশের টোটাল রাজনীতিক যে এতদিন ধরে রাজনীতির যে কালচার আমরা দেখে আসছি, হ্যাঁ সন্ত্রাস কিছু হয়েছে রাজনীতির আন্দোলনের ফাঁকে ফাঁকে হয়েছে। এখানে জনসম্পৃক্ততা ছিল, এখানে ছাত্র রাজনীতি ছিল, মানুষ ছিল, জনগণ ছিল। আজকাল হচ্ছে টোটালি আউট অফ দ্য, মানে কোনো মানুষ রাজনীতির এবং নেতাকর্মীরা সবাই যার যার একটা সুবিধাজনক অবস্থানে আছে, তারা বিশ্রামে আছেন, তারা শুধু নিরীহ মানুষকে হত্যা করছে। এটা কারণটা হলো, হত্যা করার কারণ এটা আরো একটু বেশি ডিজিটাল যুক্ত, এখন আরেকটু বেশি আন্দোলনটা একটু ডিজিটালের মতো করছে। যেমন মনে করেন এখন তারা মনে করছে যে আমরা আন্দোলন করে মিছিল মিটিং করে এত শক্তি সমর্থন নষ্ট না করে আমরা মানুষকে ভয় দেখানো, যে মানুষকে জিম্মি করে ভয় দেখে। আজকাল যদি প্রতিদিন আবার কোথাও না কোথাও মানুষকে হত্যা করা হচ্ছে, কোথাও কোথাও সম্পদের ক্ষতি করা হচ্ছে, কোথাও কোথাও বোমা ফাটানো হচ্ছে, মানে কি যাতে মানুষ ভয় পেয়ে ঘরে বসে থাকে, যাতে মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হয়, যাতে মানুষ ঘর থেকে বাইরে না হয়, এবং তাদের অবরোধ এবং হরতাল যাই বলেন তা যাতে সফল হয়। এটাই তো কারণ হতে পারে। আজকে যে বেগম জিয়ার কথা বলছেন যে উনি যে আসলে সরকার, আমার মনে হয় এখানে একটা আপনি রনি ভাই বলেছেন যে সরকারের সিদ্ধান্তহীনতা। এখন সরকারের এখনো সিদ্ধান্ত নেওয়ার একটা বিষয় বিরাট কঠিন আমি মনে করি। কারণ বেগম জিয়া যে পর্যায়ে এখন আছেন, আন্দোলন কতটুকু সফল হয়েছে, আন্দোলন কতটুকু হচ্ছে, এটা কিন্তু দেশ বিদেশে আজকে যারা আসছে সবাই বলছে আগে সন্ত্রাস থামান। সন্ত্রাস থামানোটা কিন্তু প্রথমেই বলা হচ্ছে যে আন্দোলন ডাক দিয়েছে তাকেই বলা হচ্ছে যে সন্ত্রাস আগে থাকান। তারপরে দেখেন এখন সরকার কি চাবে যে ওনাকে অ্যারেস্ট করে আন্দোলন যে সন্ত্রাসী আন্দোলন হিসেবে সরকার যেটা প্রেসক্রিপশন করছে, যে আজকে সন্ত্রাস হচ্ছে, মানুষ মারা হচ্ছে, এটাকে ওনাকে রাজনৈতিক বন্দী করে এটাকে আবার উনি পেয়ে যাবে, উনি একটা বিশাল স্বীকৃতি পেয়ে যাবে, যেটা অন্য প্রান্তে চলে যাবে, অন্য একটা কৌশলে চলে যাবে। আসলে যে সন্ত্রাসটা হচ্ছিল, যে উনি দোষী সাব্যস্ত করছেন সরকারি দল, সেই দোষ থেকে হয়তো উনি স্বীকৃতি পাবেন। নামিরুল ইসলাম খান, এই মুহূর্তে মানে বিএনপির যে আন্দোলনের কর্মসূচি চলছে বা 20 দলের আন্দোলনের কর্মসূচি, প্রথমত আমার মনে হয় না যে এইবারের আন্দোলনের কর্মসূচিটা 111-এর সময় দেখবেন সরকার বিরোধী, মানে 111-এর সরকারের বিরোধী যে আন্দোলনটার একটা নিয়ামক ভূমিকা ছিল দুইটা দলেরই বিদেশে যারা সমর্থক, তারা বেশ শক্তিশালী একটা ভূমিকা রেখেছিল। ভেরি ইন্টারেস্টিং। ওই খালেদা জিয়া ওর টেলিফোনে বক্তৃতা দিচ্ছেন, হ্যাঁ কথা বলছেন, অসাধারণ একটা অভিজ্ঞতা। অসাধারণ বলতে যে নতুন মাত্রার একটা অভিজ্ঞতা। এবারের 20 দলের কর্মসূচিটার মধ্যে আমার একটা ধারণা হয়েছে এই আন্দোলনের কর্মসূচিটা বাংলাদেশ থেকে পরিচালিত হয় না। এটা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে এই দলগুলোর সমর্থকরা আছে তারা অর্গানাইজ করে, এগুলির কারণও আছে এই আন্দোলনটা। এবং আমি রনির সাথে একটা জায়গাতে একমত যে এইবার এই আন্দোলন থেকে কোনো একটা রেজাল্ট, এটা নিজেদের পরাজয় হতে পারে, এটা রেজাল্টের দিকে নেওয়ার চেষ্টা করবে আন্দোলনকারীরা। দুটো সময় খালেদা জিয়ার দুটো সিদ্ধান্ত অন্যদের কথায় পরিবর্তন করে তারা সাফার করেছে, তাদের ভাষায় সাফার করেছে। একটা হলো 2009 নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তই তাদের সঠিক ছিল, না করলে মানে এটা অন্যরকম চ্যালেঞ্জ হতো। যতই 2008-এর নির্বাচনের কথাই বলছি, মানে 2009 ক্ষমতায় আসার যে নির্বাচনটা হলো নবম জাতীয় সংসদের, যদি বিএনপি অংশগ্রহণ না করতো, যাই বলেন এটা একটা লেজিটিমেট ইলেকশন হতো না, না হলে এটা গোলমেলে ধরনের সরকার হতো, ক্রেডিবিলিটি থাকতো না।
তো বিএনপি কিন্তু অনেক সুধী সজ্জনের কথায় টথায় প্রভাবিত হয়ে অনেক কষ্টে তাকে শেষ মুহূর্তে পরিবর্তন করেছিল, কিন্তু তারা বিট্রেড হয়েছে মনে করে ইলেকশনে এবং ইলেকশনের পরবর্তীতে। তারপরে আবার 5 জানুয়ারিতেও তারা নির্বাচনটা হয়েছিল, কিন্তু নির্বাচনের পরে যদি তারা কর্মসূচিটা প্রত্যাহার না করত, তারেক রহমান মনে করেন এবং অনেকে মনে করেন, বেগম জিয়া মনে করেন যে অনেকের কথায় যে তারা এটা সরে গেল, এতে তাদের ক্ষতি হয়েছে। এই ক্ষতিতে বারবারই তাদের কর্মী নেতা পর্যায়ে রাজনৈতিকভাবে মামলা মোকদ্দমায় নানানভাবে কিন্তু পর্যদস্ত, আহত নিহত সবকিছু মিলে। তো এইবার আর আমার মনে হয় যে এরপরে আর বোধহয় কোনো কথায় উনি যেতে চাইবেন না, না গিয়ে এটা এখন যেহেতু এটা তৃতীয়বার, আমার মনে হয়েছে যে এই কর্মসূচিটার স্থানীয় দলীয় সমর্থকদের মধ্যেও জনপ্রিয়তা নাই। বিএনপি একটা ব্যাপক জনসমর্থন ধন্য দল, তার ব্যাপক জনসমর্থন, ভোটার তার কোনো সমস্যা না, তার যে দাবিটা, এই দাবিটারও একটা ব্যাপক গ্রহণযোগ্যতা আছে, কিন্তু তার কর্মসূচিটার কিন্তু বাস্তবায়নযোগ্য জনপ্রিয়তা নাই, অবশ্যই না। এটা একটা দেখো, এই কর্মসূচিটার কৌশলটার গ্রেফতারের ইস্যুটা তারপরে নাই, তার ফলে তারা বেপরোয়া হয়ে যাচ্ছে। আর গ্রেফতারের বিষয়টাতে আমি এখন শুধু এটুকু বলতে চাই যে গ্রেফতার সম্ভবত এত তাড়াতাড়ি অনন্য পায় না হয়ে খালেদা জিয়াকে করবেন না। করার কারণ হলো, যেহেতু আন্দোলনটা বিদেশ থেকে পরিচালিত হচ্ছে, আপনি যদি স্থানীয় নেতাদেরকে যতই ধরেন আর রিমান্ডে নেন, তাদেরকে যতই পিটান, তাদের ভেতর থেকে কিছু বেরোবে না, কারণ আসলেই তো জানে না, তারা জানলে না তাদেরকে পিটাইলে বাইর হবে যে কি। এই জন্য আমার মনে হয় কাজও হচ্ছে কম, অ্যারেস্ট করা যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, এবং এটা তারা ধারণা করতে দেখে এই কৌশলটাই ডিফারেন্ট নিয়েছে। আমি বলছি যে বাইরের থেকে করা হচ্ছে বলছেন, তো বাইরের থেকে এই রাজনৈতিক তৃণমূলের নেতাকর্মী সারা দেশে তো ঘটনা করছে, তো এটি কিভাবে হচ্ছে বলে মনে করছেন? আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু আমি ধারণা করতে পারি কিভাবে হয়। যে বাইরে থেকে ধরেন মালয়েশিয়া থেকে বিএনপির সমর্থক একজন আজকে 14 গ্রামে তার নিজস্ব লোকটাকে বলতেছে আজকে এই অ্যাকশনটা করবি, আরেকজন হয়তো মানে আমি জানি না রংপুরের এক লোক মানে ইয়ে থেকে হয়তো কোরিয়া থেকে কিংবা সৌদি আরব থেকে বা দুবাই থেকে তার এলাকার একটা লোককে বলছে টাকা পাঠাচ্ছে, তুই এটা দিয়ে তুই আবার চলে যাবি ইন্ডিয়া, 2 মাস ইন্ডিয়া থেকে আয়, তোর 20,000 টাকা আছে ওখানে। কথার কথা, এটা আমি কল্পনা করে বলতেছি, কিন্তু আমার মনে হয় না। আমি একটা ছোট্ট কথা শেষ করি, পুলিশের আপনি দেখবেন এখানে একটা চেষ্টা চলতেছে যে খালেদা জিয়াকে হুকুমের আসামি করা। যদি এইভাবে চলতে থাকে, খালেদা জিয়াকে যদি আপনি গ্রেফতার করে ফেলেন এবং কর্মসূচি যদি বিদেশ থেকে পরিচালিত হয়, খালেদা জিয়ার গ্রেফতারে এটাকে আরো অ্যাগ্রাভেট করা ছাড়া এটা ইমপ্রুভ করার চান্সেস কম। মানে এটা যদি গ্রাজুয়ালি ডাই ডাউনও করে, আরো বেশ কিছুদিন সময় পাবে। মানে গ্রেফতারটা তো আরেক ধরনের ইয়ে দিবে, এটাতে একটা ইম্পেটাস দিবে, আরেকটু তাদেরকে তাদের ভাষায় উৎসাহ যোগাবে। সো এটা করবেন, এটা করে এটাকে দীর্ঘায়িত করতে চাইবে না সরকার। আরো একটা কারণ আছে, এখন খালেদা জিয়াকে বাইরে রাখলে আপনি অন্তত মামলা দিতে পারতেছেন তাকে হুকুমের আসামি করে, কিন্তু যেই মুহূর্তে আপনি তাকে অ্যারেস্ট করে ফেলবেন, এর পরবর্তী কোনো ঘটনার জন্য আর খালেদা জিয়াকে কিছু বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ শি ওয়াজ ইন কাস্টডি। তো আর লাস্ট কথাটা হলো, ইট উইল ক্রিয়েট অ্যান এক্সাম্পল অ্যান্ড প্রেসিডেন্স যে একটা দলের নেত্রীকে, এই পর্যায়ের নেত্রীকে গণতান্ত্রিক শাসনামলে অ্যারেস্ট করা যায়। এই উদাহরণটা তৈরি করার সময় মাননীয় প্রধানমন্ত্রীও মাথায় রাখবেন যে কোনো একদিন ঘটনার যদি পরিবর্তন হয়, সরকারের যদি পরিবর্তন হয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তখন বিরোধী দলে থাকেন, তখনও তাকে অ্যারেস্ট করার জন্য এই প্রেসিডেন্সটা কিন্তু ব্যবহার করা হবে। সো একটা কেউ নিজ দায়িত্বে এরকম প্রেসিডেন্স ক্রিয়েট করতে একটু সময় নেবেন আমার ধারণা। ডক্টর নাজমুল সিদ্দিকী, আমি যেটা মনে করি, আমার খুব একটা কথার বিরোধ নেই গোলাম মোল্লা রনি বা নাঈমুল ইসলাম খানের সঙ্গে, কিন্তু কতগুলো জিনিস আমার আপত্তি আছে। যেমন ধরেন, আন্দোলনের এখন যে পর্যায়ে বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে, তার অফিস তল্লাশি করা হবে, হচ্ছে না তো গ্রেফতার, কারণ ওয়ারেন্ট ইস্যু হয়ে আছে, এগুলো সবটাই হলো। তাহলে কি ভয় দেখাচ্ছে? এটা কি উনি কি শিশু যে তাকে এইভাবে ভয় দেখানো যায় যে আপনাকে কিন্তু অ্যারেস্ট করে ফেললাম, আপনাকে কিন্তু এই করলাম, আপনাকে কিন্তু ওই করলাম? ভাই, যদি অ্যারেস্ট করেন করে ফেলেন, আর যদি সে মুরাদ না থাকে তাহলে অ্যারেস্ট করা এই সমস্ত ওয়ারেন্ট ফরেন্ট এই সমস্ত করার কোনো দরকার নেই। যেটা অ্যারেস্ট করলে যে পরিণতিটা হবে, যেটা নাঈমুল ইসলাম খান বলার চেষ্টা করেছেন, যে পরিণতিটা যেটা হবে, এটা খুব সহজ নয়। আমাদের এই কথা মানতেই হবে যে আওয়ামী লীগের যে জনসমর্থন এবং বিএনপির যে জনসমর্থন তা খুব কাছাকাছি।
এবং তাতে খুব বড় ধরনের কোনো ইরোশন বিএনপির ক্ষেত্রে হয়েছে তা না। বিএনপির উপর যেটা হয়েছে বা দলীয় জোটের উপর যেটা হয়েছে সেটা হলো অস্বাভাবিক মাত্রায় নির্যাতন হয়েছে। এর কোনো পর্যায়ের নেতা আজ বাইরে নেই, উপজেলা পর্যায়ের নেতারা বাইরে নেই, স্থানীয় সরকারে এদের যারা ইলেক্টেড হয়েছিলেন এক 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 করে তাদের সকলকে আউট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে নির্বাচন ধারণার উপরে যে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত সেই জিনিসটা যেমন 5 জানুয়ারির নির্বাচনে 14 সালে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, যেটুকু আপনার গণতান্ত্রিক ব্যবস্থা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তৈরি হয়েছিল সেটুকে ডিস্ট্রয় করে দিয়ে সেখানে অগণতান্ত্রিক বা অনির্বাচিত ব্যক্তিকে বসানোর একটা কৌশল অবলম্বন করছেন। একই সঙ্গে এই দলের উনিও হুকুমের আসামি অলমোস্ট বন্দী, সমস্ত নেতা শীর্ষস্থানীয় নেতা বন্দী, জেলা উপজেলা পর্যায়ের সমস্ত লোক বন্দী, 17,000 না 20,000 বন্দী, আর হলো মামলা আছে প্রায় 2 লক্ষ লোকের বিরুদ্ধে। তাহলে আন্দোলনটা এই মুহূর্তে কে করছে? যেটা নাইমুল ইসলাম খান বললেন যে বিদেশ থেকে কেউ একটা ফোন করে দিচ্ছে আর আন্দোলন হচ্ছে, আমি কিন্তু তা মনে করি না। আন্দোলন করছে এই পর্যায়ে বিএনপির ডেসপারেট লোকেরা বা 20 দলীয় জোটের ডেসপারেট লোকেরা, যারা ধরে নিচ্ছে যে এখন যদি আমরা এই আন্দোলন থেকে সরে যাই তাহলে আমাদের যেটুকু অস্তিত্ব আছে সেই অস্তিত্ব পেরিশ হয়ে যাবে, একদম নিশ্চিহ্ন করে দেবে আমাদেরকে এই সুযোগে। সুতরাং আমার ঘরে ফেরার কোনো পথ নাই। সেই কারণে সরকারের কে চিন্তা করতে হচ্ছে যে আসলে তার কি করা উচিত, তাকে অ্যারেস্ট করে জেলখানায় নেওয়া উচিত। মাঝে মধ্যে কাগজে নিউজ বের হতে দেখলাম যে কাশিমপুরের মহিলা ওয়ার্ড খুব ধোয়ামোছা করে রংচং করে রাখা হয়েছে ওনাকে নিয়ে যাওয়ার জন্য, এইসব কথাবার্তা প্রচার করা হচ্ছে। এবং যেটা ইনকনসিস্টেন্ট, যেটা গোলাম মোল্লা রনি প্রথমেই শুরু করেছিলেন, যে সরকারের কিন্তু কোনো কনসিস্টেন্ট বক্তব্য নাই। এই মন্ত্রী যদি একটা বলে ওই মন্ত্রী আরেকটা বলে, প্রধানমন্ত্রী আরেকটা বলেন, সে আরেকজন আরেকটা বলে, যার যা খুশি। অর্থাৎ গ্রেপ্তার যে উনি হচ্ছেন বা গ্রেপ্তার যে তাকে করা হবে এরকম কোনো নির্দিষ্ট পথ নেই। আর গ্রেপ্তার হলে এর পরিণতি বর্তমান অবস্থার চাইতে শত সহস্র গুণ ভয়াবহ হবে এবং প্রকৃতপক্ষে যে সন্ত্রাস যেটাকে আমরা বলি সে আন্দোলন শুরু হতে বাধ্য হবে, যা গৃহযুদ্ধে পরিণত হতে বাধ্য। এটা আমি যা পৃথিবীর গৃহযুদ্ধের ইতিহাস পর্যালোচনা করলে আপনি দেখবেন এভাবেই হয়েছে। পৃথিবীর একটা জিনিস চিন্তা করেন যে পৃথিবীর সবচেয়ে খারাপ গণতন্ত্রের দেশ হলো 14টার মধ্যে বাংলাদেশ 14 নম্বর, তার 13টাই গৃহযুদ্ধ চলে বাংলাদেশের নিচে যেগুলো আছে। তো 14 নম্বরে শুরু হয়ে যাবে যদি আপনি অপরিণামদর্শী কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন। সুতরাং সেটা হতে বাধ্য, কোনো উপায় নেই। মিস্টার আসলাম সানি, আসলে বাংলাদেশের শুনলেন এবং সেখানে আমি একটু শুনতে চাইবো যে আপনারা যে ব্যবসায়ীরা বা রাস্তায় নামছেন বা আদালতের শরণাপন্ন হলেন সেখান থেকে কি বেরিয়ে আসলো, মানে কোনো কিছু আশ্বাস পাওয়া যাচ্ছে কিনা, আশ্বস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি? আসলে বাংলাদেশের রাজনীতি আমরা যে প্রতিহিংসা এবং প্রতিহিংসার রাজনীতি দেখছি, এটাতে কোনো সময় কোনো আন্দোলন বিরোধী দল থাকে তারা পুলিশের নির্যাতনের বাইরে কখনো ছিল না কেউ। এটা যদি আপনি যদি মাপের যন্ত্র দিয়ে মাপেন, কোনো সময় কিন্তু কোনো গণতান্ত্রিক আন্দোলন পুলিশ কাউকে আদর করে কথা বলেন। আমরা দেখছি আর আগেও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো লোক, জাতীয় পর্যায়ের লোকরাও দেখছি রাস্তায় করতে। আমরা দেখছি, মনে করেন আজকে যদি আপনি অনেকে প্রশ্ন থাকে আমরা কি গণতান্ত্রিক আন্দোলন কিনা, এটা তো গণতান্ত্রিক আন্দোলন না। আপনি যদি মনে করেন যে উনি যে বললেন যে আমাদের আন্দোলন হচ্ছে, কি আন্দোলন হচ্ছে? এটা তো এই পর্যন্ত 2 মাসের মতো সময়ে সাধারণ মানুষকে পড়ে মারা হচ্ছে। এখানে আমি কি দেখছি যেখানে বিএনপির এত লোক জনসমর্থন আছে, 10,000 20,000 লোক যদি কোনো মিছিল করে, এখন একটা থানাতে 30-35 জন পুলিশ থাকে, একটা ডিস্ট্রিক্টে 140 জন পুলিশ থাকে, তার পক্ষে সম্ভব না এটা কন্ট্রোল করা, জনসম্পৃক্ততা যেখানে আছে। আর বাংলাদেশে কোনো আন্দোলনই, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ কারোর সাথে ভালো ব্যবহার করে না। এটা কিন্তু অতীতে সব জায়গায় আমরা দেখেছি, 2001-এর ইলেকশনের পরে দেখেছি, সব জায়গায় দেখেছি। এটার একটা দেখা গেছে মাত্রাটা বিভিন্ন পর্যায়ে পরিবর্তন হয়েছে, এক একজন এক একভাবে হিংসাত্মক রাজনীতি যেহেতু একজনে এক একভাবে প্রয়োগ করছে। আর আমরা যারা ব্যবসা করি, দেখেন আমাদের ব্যবসা, আমরা তো আমাদের ব্যবসার কথা বলি, গার্মেন্টস ব্যবসা, আমাদের ব্যবসাটা খুব স্পর্শকাতর। আমাদের ব্যবসাটা মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশটা আমরা কিন্তু একদম হেরে, আমরা একদম আমাদের বিরুদ্ধে অনেক ক্যাম্পিং হয়েছে দেশ এবং বাইরে। রানা প্লাজার পরে আপনারা সবাই জানেন আমরা কিভাবে সাফার করেছি, রক্তমাখা শার্ট নিয়ে সমস্ত পৃথিবীতে আমাদের বিরুদ্ধে ক্যাম্পেইন হয়েছে। আজকে যা হচ্ছে, আজকে দেখেন গুলশানের মতো জায়গায়, ওয়েস্টার্নের মতো জায়গায় বোম ফাটানো হচ্ছে, এটা সিগন্যালটা কি দিচ্ছে? সিগন্যালটা দিচ্ছে যে তোমরা এই দেশে আসো না।
এই দেশকে একটা অস্থিতিশীল করো। আমরা যারা ব্যবসা করছি আমাদের একটা কমিটমেন্ট আছে, আপনার দীর্ঘমেয়াদী একটা লোক নিয়ে আছে, আমাদের একটা কমিটমেন্ট আছে। এই যে 2 মাস আমরা কিছু করতে পারলাম না, 2 মাস যারা ব্যাংক ইন্টারেস্ট কিন্তু আমার বন্ধ নেই, আমরা কুটে গেছি। এই জন্য আমরা কিন্তু প্রথম রাস্তা নেমেছি, আমরা তাদের কাছে দাবি জানাইছি যে আমরা যে হিংসাত্মক কর্মসূচি আছে, রাজনৈতিক আন্দোলন করেন, এটা হইতেই পারে রাজনৈতিক আন্দোলন, কিন্তু রাজনৈতিক আন্দোলনের নামে বাংলাদেশকে একটা বাংলাদেশ একটা সন্ত্রাসী জনপদ এই হিসাবে সমস্ত পৃথিবীতে চিহ্নিত করছেন, এটা থেকে বিরত রাখুন। এই জন্য কি হচ্ছে, আমাদের যে ব্যবসা বাণিজ্য, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেন যে তাদেরকে আন্দোলন করতে দেন, আমরা কিন্তু সুযোগ দেন, আমরা কিন্তু এটাও করুক, তারা জনসভা করুক। আমরা কিন্তু এটা বলি যে গণতান্ত্রিক আন্দোলন তো মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের তার সমস্ত কিছু স্বাধীনতা তাকে দিতেই হবে, এটা কিন্তু আমরা বলি। আমরা কিন্তু এটির পক্ষে আমরা একমত আপনার সাথে। আমরা কি করলাম, আমরা কুটে গেলাম, তারপর আমরা যখন অনশন করলাম, আমাদের কথা তো আমাদের সাথে কেউ দেখাই করে না, নোটিশই নেই। মানে এই দেশের ব্যবসায়ীরা যারা আছে তারা তো মনেই করে না, যারা রাজনীতি করে, যে আমাদের কোনো ভূমিকা আছে বা আর আমাদের দেশে আমাদের দোষ আছে বিভিন্ন কারণে, আমরাও বিভিন্ন ভাবে বিভক্ত, আমাদের স্বার্থের চেয়ে এখানে আমাদের দেশে আরেকটা জিনিস চর্চা, যে নাইম ভাই একটু আগে আমার আলোচনা করলো, যে আমরা নর্মাল ব্যবসা থেকে ফ্যাসিলিটাইজ ব্যবসাটা বেশি গুরুত্ব দেই, যে একটা সরকারের সাথে যদি আমার সম্পৃক্ততা থাকে, আমি কষ্ট করে 1000 কোটি টাকার মালিক তো হতে পারবো না, সরকারের সম্পৃক্ততা থাকলে আমি এই বেনিফিটটা পাই। তাই অনেকেই সত্য কথা আবার আসতে চায় না। আমরা কোর্টের কাছে এটাই গেছি, আমাদের যে অধিকার আছে, আপনার যেমন অধিকার আছে অবরোধ ডাকার, আমার অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে অবরোধে আমার চলা, আমার পথ বন্ধ করে, আমাকে ভয় দেখায়, আমার গতি রোধ করে তো আপনি পাওয়া যাবে মনে হচ্ছে। আমরা চেষ্টা করছি ফলাফল পাওয়ার জন্য, এবং আমরা যে ইন্টারেস্ট দিই, এই যে হরতালের সময় যে ইন্টারেস্টটা যাতে আমরা না দিই, অর্থমন্ত্রীর সঙ্গে কথা বললেন আপনারা, অর্থমন্ত্রীর জন্য আমরা কোর্টকে বলেছি ইন্টারেস্টটা হয় সরকার দিবে, না যে দল আমাদের অবরোধ দেখেছে তাদের দায় দায়িত্ব আমরা দেবো না ইন্টারেস্টটা। এবং এই কারণে কোন ব্যবসায়ীদের যদি তার সিআইবি খারাপ হয়, এই সিআইবিটা খারাপ করা যাবে না, এই দায় দায়িত্ব সরকার এবং যারা হরতালটাকে তাদেরকে নিতে হবে। গোলাম মোল্লা রনি, ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বর্তমানে যেভাবে আন্দোলন চলছে এবং যেভাবে সরকার এই আন্দোলনটাকে হ্যান্ডেল করতে চাচ্ছে, তাতে আগামী দিনগুলোতে আমরা যারা দেশবাসী আছি, আমাদের জীবন দিনকে দিন দুর্বিষহ হয়ে যাবে। এবং সেই দুর্বিষহের মাত্রাটা কি? ধরুন, একটা রাষ্ট্র যদি গঠিত হয়, সে রাষ্ট্রের প্রথম এবং প্রধান শর্ত হলো সে রাষ্ট্রের জনগণ থাকতে হবে। ভূখণ্ড, পতাকা, সংবিধান, বাকি যে বিষয়গুলো সেগুলো অনেক পরে, প্রথমে লাগবে জনগণ। এখন এই জনগণ হিসেবে আমরা যারা এই দেশের 17 কোটি মানুষ আছি, তার মধ্যে ধরুন মন্ত্রী এমপি হয় কতজন মানুষ? 3-4 হাজার মানুষ রাজনৈতিক পদ পদবি চায়, বাকি তো সব আমজনতা। এই আমজনতা কে? আমজনতা কেউ ব্যবসা করছে, কেউ সাংবাদিকতা করছে, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ মোটে করছে, কেউ সরকারি চাকরি করছে। এই প্রত্যেকটা মানুষের একটা বিশ্বাসের ভিত্তি আছে, তারা এই দেশটাকে ভালোবাসে, নির্ভয়ে দেশে চলতে চায়, কাজকর্ম করতে চায়। ঠিক সেই বিশ্বাসের যে জায়গাটি গত 2 মাসে এখন ভঙ্গুর হয়ে গেছে। এখন রাস্তায় চলতে ভয় পাচ্ছে না এরকম একজন সিঙ্গেল মানুষ নেই, সেটা সরকারি দলের কর্মকর্তা হোক কিংবা বিরোধী দলের কর্মকর্তা হোক, রাস্তার মোটে হোক, গাড়ির ড্রাইভার হোক কিংবা গাড়ির কর্তা হোক। গাড়িতে বসে প্রত্যেকটা ড্রাইভার চোরের মতো এদিক ওদিক করে তাকে তাকাতে হচ্ছে, কাপুরুষের মতো তাকে এদিক ওদিক দেখাতে হচ্ছে। গাড়িতে বসে প্রত্যেকটা মালিক যারা আছেন, তারা প্রত্যেকটা মুহূর্তে একটা অবশ শিশু যেভাবে ভয় পায় চারিদিকে, ঠিক সেইভাবে ভয়ের দৃষ্টি এসে তাকাচ্ছে। এরকম একটা ভীত সন্ত্রস্ত জাতি যখন একটা নির্দিষ্ট সার্টেন লিমিট পরে, সে তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি যে শ্রদ্ধা এবং আস্থা, এই জিনিসটা হারিয়ে ফেলে, যেটা রাজনীতিবিদদের জন্য একটা মহা অশনির সংকেত, জনগণের এই বিশ্বাস এবং আস্থার জায়গাটি। 2 নম্বর হলো মানুষের মনোবেদনা। একটা ভয় নয়, আর মনোবেদনা। মনোবেদনা হলো, এই দেশে আপনি চিন্তা করুন যে আমি কি আশ্রয় চাইবো, কার কাছে চাইবো? জ্ঞানীগুণী ব্যক্তিরা যারা আছেন তারা বিভক্ত, কেউ আওয়ামী লীগের জ্ঞানীগুণী, কেউ বিএনপির জ্ঞানীগুণী, এবং কেউ টাকা পয়সার দ্বারা কৃত, কেউ টাকা পয়সা দ্বারা বিকৃত। গত 10টি বছরে বা 20টি বছরে তার কথাবার্তা পরিবর্তন করেনি কিংবা কোনো রাজনৈতিক দলের কাছে সুযোগ গ্রহণ করেনি
এমন কোন বয়োজ্যেষ্ঠ বিখ্যাত ব্যক্তি যেমন ডক্টর আহমেদ শরীফের নাম আমরা একসময় জানতাম, কিংবা আমরা আহমদ ছফাকে চিনতাম, ডক্টর হুমায়ুন আজাদকে জানতাম, এইরকম একজন লোক বাংলাদেশে আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। প্রত্যেকটা লোকের মধ্যেই যে নেত্রী যে বলেন, জননেত্রী শেখ হাসিনা বলেন যে তারা কিসের সুশীল। ওরা তো কিছুদিন আগে আমার কাছে এসেছিল এটা প্রমোশনের জন্য, কত হাতে পায়ে ধরলো, কত কিছু করলো, আমি দেইনি, হ্যাঁ, বা আমি দিয়েছি, এখন তারা আসছে আমাকে বুদ্ধি দেওয়ার জন্য। এই যে কথাটা শুনতে খুব বড্ড বাজে শোনায়, কিন্তু ঘটনাটা না আসলে বাস্তব অবস্থা তাই হয়ে গেছে। আশ্রয় নেই। এখন আশ্রয় অন্য কোনো জায়গা কোথায়? রাজনৈতিক নেতা যারা, দেশের একটা বিখ্যাত নেতা আছে, এখন আপনি কোন নেতার কাছে যাবেন? আওয়ামী লীগ, বিএনপি, উনি বললো এত কষ্ট করে বাংলাদেশে যারা $25 বিলিয়ন এক্সপোর্ট করছে, কিংবা সব মিলিয়ে প্রায় $50 বিলিয়ন ওর সাথে যারা যারা গেছে, তারা গিয়ে গেল বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে দেখা করতে পারলো না, তার একজন কর্মকর্তার সঙ্গে তার দীর্ঘ সময় কাটিয়ে আসতে হলো। আবার নাইম ভাই বলল যে আপনারা যাচ্ছেন একটু প্রধানমন্ত্রীকে বলেন যে একটু আন্দোলন করতে দেন, উনি বলুক না। উনি প্রধানমন্ত্রীকে আন্দোলনের কথা বলবে, এই কথা বলে গণভবনে যাওয়া তো দূরের কথা, তার ধারে কাছে যাইতে পারবে না, তার কাপড় চোপড় খুলে ফেলবে সঙ্গে সঙ্গে সমস্ত জায়গা থেকে। এই যে না, আমি জাস্ট আমি আমার বলতেছি উদ্দেশ্য এখন না, আমি সরকারি আমি ওটা না, আমি আপনাকে বলছি না, আমি ডিস্টার্ব করছি, আমরা বিতর্ক করতেছি না। আমার মূল ব্যাপার হলো যে আমি ব্যক্তিগতভাবে এই দলের একজন সংসদ সদস্য হিসেবে, প্রাক্তন সংসদ সদস্য, আমার পারিবারিকভাবে উই আর রিপ্রেজেন্টেড দিস পার্টি সিন্স 1954, ফলে সাথে আমার সম্পর্ক বাংলাদেশের যে কোনো লোকের সাথে সিনিয়র। তো আমি এখনো পর্যন্ত মনে করি না যে আমার এই সাহস হয়ে গেছে যে আমি জননেত্রী শেখ হাসিনাকে সাজেশন দিতে যাব যে আপনি বিএনপির কোনো একটা লোককে আপনি আন্দোলন করার সুযোগ দেন। এবং আমার যেহেতু এই সুযোগটা নাই, বাংলাদেশের কোন ব্যবসায়ীটার এই সুযোগটা আছে, সাহসটা আছে, আমার জানা নাই, আসলাম সাহেবের হয়তো জানা থাকতে পারে আর কি। তো এই আমি এটা বলতে চাই, আমাদের নৈতিক যে জায়গাটি, এই জায়গাটি ধীরে ধীরে হয়ে যাওয়ার পর মানুষের আশ্রয়ের জায়গা চলে গেছে, বিশ্বাসের জায়গা চলে গেছে, তাহলে আমরা কোথায় যাব বলেন? আমাদের যে মনোবেদনা দিনকে দিন আমরা বিষাক্ত থেকে বিষাক্ততা হয়ে যাচ্ছে। আমরা একটা কথা প্রায়শই বলি যে আন্দোলনটা যেটা হচ্ছে, এই আন্দোলনটা তো মানে জনগণকে সম্পৃক্ত করে না, এই কথাটা বলি। এটা কিন্তু অন্যরকম দুইটা কারণের কথা বলি যে কেন এটা হচ্ছে। এক হলো আমাদের আর্থসামাজিক অবস্থা গত 20, 22, 23 বছরে, মানে আমি বলছি এরশাদের পতনের পরের সময়টাতে অনেক বেগবান, প্রচুর মানুষ এমন ভাবে মানে ইয়াং, ওল্ড, মানে অর্থনৈতিক কার্যক্রমে এত জড়িত যে আগের মতো বেকার লোক ওই আন্দোলন সংগ্রাম করার জন্য যেরকম পাওয়া যায় এখন কিন্তু ওইভাবে খুব একটা পাওয়াও যায় না। কর্মীরাও ব্যস্ত, তাদেরও নানান রকম কাজ থাকে। এইটা আজকে যদি আওয়ামী লীগও বিরোধী দলে থাকতো, এই ধরনের কর্মসূচি, যার জন্য বলেছি এই কর্মসূচিটা জনপ্রিয় হচ্ছে না, এই জন্যই যে এই কর্মসূচিটা বাস্তবায়ন অধিকাংশ নেতা কর্মীর পক্ষে করা ডিফিকাল্ট, কারণ তারা ব্যবসা বাণিজ্য করে, স্টেক আছে। অনেকে বলে না যে জামাতে ইসলামের ব্যান করলে নাকি তারা আন্ডারগ্রাউন্ড হবে, অসম্ভব। কারণ জামাতে ইসলামের প্রতিটি লোক ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করা লোক আন্ডারগ্রাউন্ড হয় কিভাবে? অসম্ভব ব্যাপারে। কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হতে পারে, সন্ত্রাসও করতে পারে। তো আমি যেটা বলছি যে আন্দোলন সংগ্রামের বৈশিষ্ট্যটা পরিবর্তন হওয়াটা কিছুটা আর্থসামাজিক কারণ আছে। দুই হচ্ছে যে আপনি কথাটা বলেছেন কিন্তু আরেকটা জায়গা বললেও মাত্রাটা বলেছেন, যে মাত্রাটা হয়তো পরিবর্তন হয়, মাত্রাটা হয়তো না। মানে আমাদের আসলে নিপীড়নের বা নিয়ন্ত্রণের যে ইয়েগুলি, ইনস্ট্রুমেন্টগুলি ব্যবহার হচ্ছে, এগুলি ক্রমাগত মানে ভয়ঙ্কর হচ্ছে। যার ফলে একদিকে আর্থসামাজিক কারণে আমার দায়কে এমনি আগ্রহ নাই, লাঠির পিঠা খাইতেও আমার দ্বিধা, তার উপরে এটা তো আর লাঠি পেটাতে নাই, এটা থেকে অনেক বড় হুমকি থাকে। এখন এই কারণে মানুষ ওই ধরনের আন্দোলন সংগ্রামে যায় না। যার জন্য আমি বলেছি যে এই দাবির প্রতি সমর্থন আছে কিন্তু ব্যাপক মানুষের, কিন্তু কর্মসূচি বা কৌশলটাতে এই মানুষজনকে পাওয়া যাচ্ছে না। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা বিএনপিকে কেবল দোষারোপ করলে হবে না, আমরা একটু মনে করার চেষ্টা করি যে 75-এ বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করার পর আওয়ামী লীগের অবস্থা কি হয়েছিল। আওয়ামী লীগ কিভাবে কর্মী পাইতো, নেতা থাকতো মাঠে ঘাটে? না, ইট ওয়াজ নট সো ইজি। ক্ষমতার বাইরে থাকলে, বিশেষ করে যখন ড্রামাটিক্যালি ক্ষমতার বাইরে থাকে, তখন এত সহজ হয় না। আওয়ামী লীগও ছিল না, আওয়ামী লীগেরও 21 বছর লেগেছে বাউন্স ব্যাক করতে। বিএনপিও কিন্তু একবার 9 বছর ক্ষমতার বাইরে ছিল এরশাদের শাসনামলে, খুবই দুর্বল, কিন্তু বাউন্স ব্যাক করেছে কিন্তু। সুতরাং আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই বাউন্স ব্যাক করে দেখিয়েছে। এবারও আমি মনে করি এখনো যে কর্মসূচিটা সঠিক হয় নাই। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এখানে ইন্টেলিজেন্ট, ইনোভেটিভ অন্য কর্মসূচি দেওয়া যেত
এখন এটা তো আর আমি বলে লাভ নাই, যেহেতু আমি বিএনপির কেউ না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে একেবারেই নিশ্চিত যে এই কর্মসূচিটা ভুল কর্মসূচি। কিন্তু ভুল হলেও বিএনপির তো কর্মী সমর্থক ভোটার আছে, 5ই জানুয়ারির নির্বাচনে যায় নাই, কিন্তু এরপরে যখন আবার উপজেলা নির্বাচনে গেল আবার তো ভোট পেতে শুরু করলো। এত মারামারি, এত কাটাকাটি, এত দৌড় ঝাঁপের উপরে থাকলো বিএনপি সমর্থক, তারপরেও ভোট পেতে সমস্যা হয়নি। তো এগুলি কিন্তু ইন্ডিকেটিভ অফ বিএনপির যে ব্যাপক সমর্থন। সুতরাং আমার ব্যক্তিগত মত হচ্ছে যে কর্মসূচি যদিও এটা ব্যাখাপ্পা কর্মসূচি এবং আমি সমর্থন করি না এই কর্মসূচি, কিন্তু এটারও ইম্প্যাক্ট আছে। ইম্প্যাক্টটা কেমনে আছে আমরা তো দেখছি যে এই বিদেশি দূতরা, এই যে আমরা যখন আজকে এই অনুষ্ঠান করছি তখন খালেদা জিয়ার সাথে 8 জন গিয়ে দেখা করেন, 16টি দেশের প্রতিনিধিত্ব, হ্যাঁ 16টি দেশের প্রতিনিধিত্ব করেছেন 8 জনে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, 8 জন বা 9 জন, হ্যাঁ। তো এই যে তারা করেছেন এটা কিন্তু ইন্ডিকেটিভ যে ইম্প্যাক্ট হচ্ছে। আমরা যে বলি যে আন্দোলনে কোনো ইম্প্যাক্ট হচ্ছে না, এটা না। এর আগেও কিন্তু আপনি দেখেন যে এই 16 জন আবার নাকি প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়াকে চিঠি দিয়েছিল। এটা চিঠির প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী তাদেরকে ব্রিফ করেছেন। এর আগে কেরির সাথে পররাষ্ট্রমন্ত্রীর আমেরিকায় বৈঠক হয়েছে কোনো একটা প্রোগ্রামের সাইডলাইনে, উনি এসে বলেছেন যে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, সংলাপের কথা বলেছেন। আর আপনি বলেছেন যে সহিংসতা বন্ধের কথা বলে প্রথম, কিন্তু আপনি দ্বিতীয়টা বলেন নাই। তারা কিন্তু একই বাক্যে একটা কমা দেয় সকল পক্ষকে। হ্যাঁ, প্রথমে বলে সহিংসতা বন্ধ করতে হবে, জানমালের নিরাপত্তা দিতে হবে এবং গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার মানে সংলাপ ইত্যাদির কথা বলে, একদমে বলে। কিন্তু 2 বাক্যেও বলে না, 2 প্যারাতেও বলে না, 2 নিঃশ্বাসেও বলে না। এক সেকেন্ড, আরো আপত্তিকর হলো বলে কি সকল পক্ষকে সন্ত্রাস এবং সহিংসতা বন্ধ করার আহ্বান, সেটাও বলে। আমি যেটা বলতে চাচ্ছি যে এইগুলি একটা ইম্প্যাক্ট তো হচ্ছে। ইম্প্যাক্ট হচ্ছে, ধরেন আপনি বলছেন ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়, আমিও ফিল করি, কিন্তু আমি একটা পত্রিকা চালাই, এই পত্রিকাটার রিকভারিতে বিজ্ঞাপন পাওয়ায় তো বড় রকমের সমস্যা হচ্ছে, সত্যি সত্যি সমস্যা হচ্ছে। আমার জন্য এটা ডিফিকাল্ট। আমার মতো এরকম মতিউর রহমান চৌধুরী ওই দিন আমাকে বলছিলেন ওনারও যেরকম প্রবলেম, ছোট ছোট পত্রিকার এগুলি বড় প্রবলেম হচ্ছে, বড় পত্রিকার সমস্যা একটু কম। সুতরাং আমরা কিন্তু টের পাই, কারণ ওইটাও তো এক ধরনের ব্যবসা। সুতরাং আমাদের খুব ডিফিকাল্টির মধ্যে যাইতে হয়। আমরা রিয়েলাইজ করি যে এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন, কিন্তু আবার এটাও বুঝি যে আমরা কেবলমাত্র এই আন্দোলনের কর্মসূচিটার সমালোচনা করে, শুধু সহিংসতার সমালোচনা করে কেন, কোন প্রেক্ষাপটে এই দলটা এইরকম কর্মসূচিতে গেল। আমি যখন দেখি একটা বছর তেমন কোনো বিধ্বংসী কর্মসূচি দেয় নাই, আনফরচুনেটলি আমরা দেখি তখন তার দাবি আদায়ের যে কথাবার্তা, এইগুলিকে মিনমিনে বলা হতো, মুরদ নাই বলা হতো। তার মানে আপনি যখন শান্তি দিবেন, শান্তিপূর্ণ থাকবেন, এটাকে আপনার অযোগ্যতা হিসেবে দেখা হবে, দুর্বলতা হিসেবে দেখা হবে। হ্যাঁ, আবার আপনি যখন একটা মানে কর্মসূচি দিবেন যেটা বিধ্বংসী, তখন এটাকে একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখা হবে। যদিও এটা ক্রিমিনাল অফেন্স, কিন্তু অন্ততপক্ষে এই ব্যাখ্যাটা তো আমাদেরকে দিতে হবে যে এই পরিস্থিতিতে বিএনপি এসেছে 1 বছরের নিঃশব্দ আচরণের পর, মানে নেগলেক্টের পর। এখানে অনেকগুলো কথা এসে গেছে, যেমন সানি সাহেব যে প্রশ্নটা তুলছিলেন প্রথমেই, যে ব্যবসায়ীরা বিপদে পড়েছেন। আমি ব্যবসায়ীদের স্মরণ করিয়ে দিতে চাই যে ধরেন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পর আপনাদের ব্যবসা বাণিজ্য যে পরিমাণ ফ্লারিশ করেছে, যে ইনোভেটিভ আইডিয়া নিয়ে এদেশে ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, আয় ইনকাম বেড়েছে, তা কখনোই কোনো স্বৈরতান্ত্রিক শাসন আমলে সম্ভব হয় নাই। সুতরাং আপনাকে ব্যবসায়ী হিসাবে এবং একই সঙ্গে এদেশের নাগরিক হিসাবে আপনাকে কিন্তু এই কথা মনে রাখতে হবে যে যদি এদেশে গণতন্ত্র থাকে তাহলে এদেশে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানার উন্নতি ঘটে। এবং আপনি এদেশের নাগরিক হিসেবে শুধু আপনারও দায়িত্ব হলো, যেটা নাইম বলছিলেন আপনাকে, আপনারও দায়িত্ব হলো এদেশে গণতন্ত্র এস্টাবলিশ করার লড়াইয়ে শরিক হওয়া, এবং যারা এদেশে গণতন্ত্র ধ্বংস করছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে দাঁড়ানো, তাদেরকে বোঝানো, তাদেরকে বলা যে না, আপনি যে কাজটি করছেন তা গণতান্ত্রিক নয়, তা মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী। সুতরাং আপনাকেও বিরোধী দলের কাছে গিয়ে শুধু বলবেন যে হরতাল অবরোধ প্রত্যাহার করেন, তার অস্তিত্বের সংকট, সে কি করবে, কোন কর্মসূচি দিবে? তাহলে আপনি সরকারকেও বলেন যে নো, এটা হচ্ছে যেহেতু আপনি গণতন্ত্র কেড়ে নিয়েছেন, যেহেতু আপনি কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন, যেহেতু আপনি মৌলিক অধিকার কেড়ে নিয়েছেন, যেহেতু আপনি নিপীড়ন নির্যাতনের মাধ্যমে এটা করছেন, সো স্টপ ইট। সুতরাং এটা একটা দিক।
আরেকটা জিনিস, এতটা পারবে না রেজন ভাই, এত কঠিন দায়িত্ব দিয়ে না না এইগুলি আপনাদের কাছেই রাখেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাকে বলে না, তাকে বলে কমিউনিটি, মানে কমিউনিটি সমাজের লোক যেটা রিপ্রেজেন্ট করছেন এর এখানে বাইরে না তো, তারা ওনাকে একা বললে কি হবে? বললাম জাস্ট শুধু কমিউনিটির দায়িত্ব আছে, আপনি যেভাবে সুনির্দিষ্ট করে দিয়েছেন ওইভাবে পড়া ডিফিকাল্ট। ইট ইজ এক্সপেক্টেড। আমি যেটা বলতেছি সেটা হলো, যেমন ধরেন একটা কথা আমরা সবসময় বলি এই টক শো গুলোর মধ্যে এলে কি, মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, খুব খারাপ কাজ, পেট্রোল বোমা টোমা এগুলো খুব খারাপ কাজ, কিন্তু হিসেব করে যদি আপনি দেখেন তাহলে আপনি খালি বার্ন ইউনিটের কথা বলেন, আপনি পঙ্গু হাসপাতালের কথা বলেন না। এ পর্যন্ত বার্ন ইউনিটে যদি 50 জন মারা গিয়ে থাকে, 70 জন মারা গিয়েছে ক্রসফায়ারের নামে, অবৈধভাবে বিনা বিচারে হত্যাকাণ্ডের মাধ্যমে। আর পঙ্গু হাসপাতাল প্রতিদিন পঙ্গু করে দেওয়া হচ্ছে, বিরোধী দলের হোক কিংবা অপরিচিত, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে হাঁটুর উপরে গুলি করে দিয়ে ফেলে দেওয়া হচ্ছে রাস্তায় পঙ্গু হাসপাতালে। আপনি এখানকার কান্নার আর্তনাদ শুনছেন, পঙ্গু হাসপাতালে আর্তনাদ কিন্তু কেউ শুনছে না, সে কথা বলছে না। এটা কি, এটা প্রতিহিংসা না? এটা বিরোধী রাজনীতির উপর একটা নিষ্ঠুর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার নয়? এটা কি মানবিকতার নয়? এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? সুতরাং আমাদের কিন্তু এই কথাটাও বলতে হবে যে এটা যদি এটা কেউ করে, যারা করছে পেট্রোল বোমা ভয়ঙ্কর কাজ, কঠিন শাস্তি দেন ধরে। আর যারা এই কাজটি করছে, যে পায়ে গুলি করে দিচ্ছে, বিনা বিচারে হত্যা করছে বিরোধী দলের নেতাকর্মীদের, তাদেরও তো বিচার চাইতে হবে। সেটাও চরমভাবে মানবাধিকার লঙ্ঘন। আপনি এই পর্যন্ত সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা পর্যন্ত একটি লোক বিনা বিচারে হত্যাকাণ্ডের বিরুদ্ধে বলে নাই। কিন্তু ধরেন বিদেশি যাদের কথা আমরা বললাম, তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এ কথা বলছে যে মানবাধিকার, সহিংসতা রোধ করতে হবে, মৌলিক অধিকার, মানবাধিকার, গণতন্ত্র দিতে হবে, এই কথাগুলো কিন্তু আসছে। কিন্তু আমরা যারা এখানে করছি, কথা বলছি, তারা কিন্তু এই সাইডটা আড়াল করে যাওয়ার চেষ্টা করছে। না, এটা আড়াল করতে পারবেন না। আপনি যখন একজন মানুষকে বিনা বিচারে হত্যা করেন, তখন ওই পরিবার, তার আত্মীয় স্বজন মিলে কতজন লোককে আপনি হত্যায় প্রলুব্ধ করেন বা হত্যায় উদ্বুদ্ধ করেন, যে আমি প্রতিশোধ নেবার জন্য আমার সন্তান হারিয়েছি, আমার ভাইকে হারিয়েছি, আমার স্বামীকে হারিয়েছি। সো একটি হত্যার মাধ্যমে আপনি শত শত প্রতিহিংসা পরায়ণ মানুষ তৈরি করছেন। তো এইটা তো সহজ নয়। আসলাম সানি, এখান থেকে বেরোবার উপায় কি? হ্যাঁ, বেরোবার উপায় আসলে এখানে বিজ্ঞজনরা আছেন, ওনারা এই ব্যাপারে বিশ্লেষণ করেন, রহিম ভাই আছেন, ওনারা অনেক অভিজ্ঞ। আমি শুধু মনে করি যে বেরোবার উপায় দরকার, আগে সবার আগে দেশকে স্থান দিতে হবে। এখন যেগুলি হচ্ছে এগুলি তো ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতা যাওয়ার দ্বন্দ্ব, ক্ষমতা থাকার দ্বন্দ্ব। দেশকে সবার আগে জানতে হবে। আর গণতান্ত্রিক যে মূল্যবোধ ইনস্টিটিউটগুলি আমরা পালাক্রমে কিন্তু দীর্ঘদিন যাবৎ নিজেরই ধ্বংস। আজকে যারা গণতান্ত্রিক আন্দোলন করছেন তারাও কিন্তু ধ্বংস করেছেন। আমরা দেখেছি আপনার কিভাবে নির্বাচন কমিশনকে, কিভাবে তত্ত্বাবধায়ক আসলো গত 111, এটা কিন্তু তারাই সৃষ্টি করেছিলেন, তারাই জটিল করেছিলেন। আমরা দেখেছি একটির উপরে ভুয়া ভোট আমরা দেখেছি। তাহলে আজকে যে আমি গণতান্ত্রিক হয়ে গেলাম, আমার চরিত্রের মধ্যে যদি এটা প্রতিফলন আগে 20 বছর থাকতো, তাহলে কিন্তু আরো বেশি আজকের এই দাবিটা প্রতি অনেক বেশি সমর্থন থাকতো, অনেক বেশি কার্যকর থাকতো। আমরা যখনই বিপদে পড়ি আমরা সবাই ভালো মানুষ হয়ে যাই, সবাই ভালো কথা বলি। আমি যখন পাস ছিলাম, আমার কর্মকাণ্ড কি কোনো গণতান্ত্রিক ছিল কিনা, আমি গণতান্ত্রিক ইনস্টিটিউট করে নির্বাচন কমিশন আমার আজিজের মতো লোক দিয়ে আমি নষ্ট করছি কিনা, এটা কিন্তু আমরা কেউ স্বীকার করি না। আমি যদি এখনই বলি, আজকে দেখেন, আজকে যখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলি, ওনার সামনে কিন্তু 21শে আগস্ট বোমা হামলাকারীর চেহারাটা ওনার সামনে বাসে। আমি কিন্তু বোমা হামলার জন্য আমি আর আপনি কিন্তু প্রস্তুত ছিলাম না। ওনার সামনে যখন দেখে, যে আমরা দেখেছি মেয়র হানিফকে দেখার সৌভাগ্য হয়েছিল, কত বিকট চেহারা নিয়ে উনি মারা গেছে, হাজার হাজার বোমার তার স্প্লেন্ডার তাতে ছিল। তো এই বিকট একটা, উনি কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়ায় 21টা, উনি কিন্তু এইটা উপলব্ধি করছে। আজকে যে হিংসা এবং হানাহানির রাজনীতি, এটা আরো গভীরে যেতে হবে, আজকে এখন না কিন্তু। তাই এখন প্রশ্নটা, আমার যেটা ধারণা, আমরা যদি সবার উদ্দেশ্য দেশকে স্থান দেয়, আজকে দেখেন আমরা ভোটের অধিকারের কথা বলি, গণতান্ত্রিক আন্দোলন পৃথিবীর ইতিহাসে সব জায়গায় হয়েছে, কিন্তু শিক্ষার অধিকারকে বঞ্চিত করে, আপনি আমার যারা বাচ্চা আছে, মানুষের কৃষকের তার অধিকারকে বঞ্চিত করে, অর্থনীতিকে গলা টিপে মেরে দেশকে একটা সমস্ত পৃথিবীর কাছে মানে একটা সন্ত্রাসী রাষ্ট্র, একটা মানে অগণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পরিচিত করে তারপর আপনি যদি ক্ষমতায় আসেন, তাহলে আপনি তো আফগানিস্তান আর সোমালিয়ার মতো দেশের প্রধানমন্ত্রী হয় সুখ বুক করবেন না। হ্যাঁ, আমাদেরকে এইটার জন্য আমারও দায়িত্বটা আছে। মানুষ কিন্তু দেখবে যে আমি কতটুকু ছাড় দিলাম। হ্যাঁ, 1 বছর বিএনপি ছাড় দিয়েছে, আমি নাইমের কাছে একমত, ছাড় দিয়েছে, কিন্তু আজকে যেভাবে
এই আন্দোলনটাকে আমরা শেষ করতে পারছি। আমি অপোজিটটা চিন্তা করেন, কালকে আমি ক্ষমতায় গেলাম, আজকে যদি কোনো বড় লোক মনে করে কোন অবৈধ টাকার মালিক করে 1000 কোটি খরচ করে আমি আবার এরকম 100টা লাশ ফালাই দেবো, দেশকে অস্থিতিশীল করবো, এটা তো প্র্যাকটিসে হতে পারে। তা আমরা যে প্র্যাকটিসটাই করি করো স্কোয়াচ ফায়ার বলেন, আবার মানুষ মারা রাজনীতি, এটা থেকে বাইরে আসার জন্য আমাদের সবাই পরের অপরের প্রতি শ্রদ্ধাবোধ যেটা আমাদের নষ্ট হয়ে গেছে। যারা দেশ চালাবে, আমরা তো দেশ চালাই না। আজকে আমি ব্যবসা করি, আমি এখানে বসে আমার দায়িত্বটুকু যদি আমি পালন না করি, আমি যদি ব্যাংকের টাকা ফেরত না দিই, আমি যদি আমার শ্রমিকের ন্যায্য অধিকারটুকু না দিই, তা আমি ব্যবসায়ী নেতা হিসেবে বয়ে গেলাম, আমি বড় বড় কথা বললাম, আমার দায়িত্ববোধের প্রতি আমার কোনো শ্রদ্ধাবোধ নাই, তা তো হলো না। আজকে যারা দেশ চালাবে তাদের কমিটমেন্ট থাকা যদি আর দেশের প্রতি, নিজের স্বার্থ, ক্ষমতা এবং চেয়ারের লোভের বাইরে। গোলাম আল্লাহ রানী, এই যে ভবিষ্যতে কি হতে পারে উনি ইঙ্গিত করছেন, একজন ব্যবসায়ী হয়তো টাকা পয়সা খরচ করে অনেক কিছু করতে পারে, আমরা নানা ধরনের ষড়যন্ত্রের কথা কালকে একটি পত্রিকায় দেখলাম যে প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা হচ্ছে, কোন বাসায় কোন হোটেলে মিটিং হয়েছে, কারা কারা তার সঙ্গে যুক্ত, সেখানেও বেশ কয়েকজন ব্যবসায়ীর কথা উল্লেখ আছে, মশলা ব্যবসায়ী থেকে শুরু করে ঢাকা শিল্পপতি। সো এটি আবার মাহমুদুর রহমান মান্না গ্রেপ্তার হলেন, সেটিও এটি টেলিফোন কথোপকথন এবং সেখানেও ষড়যন্ত্রের কথা বলেছে। সব মিলিয়ে এই যে নানা রকমের ষড়যন্ত্র, সেটি আসলে কতটা কিরকম বলে মনে করছে না? মূলত হয় কি, এই যে এখন বিভিন্ন গুজব কথাবার্তা, চক্রান্তের কথাবার্তা বের হয়ে আসছে, এটা মূলত আমাদের এই অস্থির রাজনীতি এবং অস্থির সমাজের একটা প্রতিফলন। আপনি সমাজে দেখবেন, সমাজের এই জিনিসটা বোঝার জন্য সহজ একটা ব্যাপার, ইভেন আপনি পানি যখন ফুটাবেন বা কোনো একটা জিনিস মিশ্রণ দিয়ে ফুটাবেন, তখন আবর্জনা গেলে কিন্তু উপরে চলে আসবে। সমাজে যে বিষয়গুলো গোপন থাকে, সেই বিষয়গুলো যখন প্রকাশ্যে চলে আসে, তখনই বুঝতে হবে সেই সমাজটা, সেই রাজনীতির অস্থির অবস্থায় আছে। দিস নাম্বার 1। নাম্বার 2 হলো যে এখান থেকে কিভাবে উত্তরণ করা যায়। উত্তরণের ব্যাপারে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকার এবং বিরোধী দল উভয়টাই পথ হারিয়ে ফেলেছে। অর্থাৎ বিরোধী দল যে আন্দোলন করছে, সেই আন্দোলনের মূল চাবিকাঠিটি বিরোধী দলের হাতে নেই। অর্থাৎ তারেক রহমান সাহেব যদি বলেন যে আমি এই বাংলাদেশের সমস্ত আন্দোলনটা নিয়ন্ত্রণ করছি, আমি মনে করি যে না। কিংবা খালেদা জিয়া যদি বলেন যে আমার এই অফিস থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, আমিও বলবো না। যদি জামাত শিবির বলে যে আমরা এককভাবে করছি, তাও না। তাহলে আন্দোলন কারা করছে? অর্থাৎ অজ্ঞাত জায়গা থেকে অনেকগুলো পক্ষ এই কেউ আন্দোলন করার চেষ্টা করছে, কোন রকম সংযোগ নেই। এটা বিচ্ছিন্ন অবস্থায় বিভিন্ন জনপদে বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কেউ সন্ত্রাস করছে, কেউ গুম করছে, কেউ হত্যাকাণ্ড ঘটাচ্ছে, কেউ নিজেরা মারামারি করছে। যেমনটা নাঈমুল ইসলাম খান বলছিলেন, সেরকম মনে করেন যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কারোর সঙ্গে যোগাযোগ, উনি যেটি বলেছেন আমি তার সঙ্গে একমত। এভাবেই হচ্ছে কোনো উইদাউট কোঅর্ডিনেশন, এবং এটা আগামী দিনগুলোতে এইভাবে চললে আরো ভয়াবহ আকার ধারণ করবে। এটা আমি একমত যে এটা কিছুটা বিচ্ছিন্ন হচ্ছে, তারপর একটা পার্ট আছে কোঅর্ডিনেটেড, আবার কোঅর্ডিনেশনের বাইরেও বিচ্ছিন্ন হচ্ছে। কোঅর্ডিনেশন যেটা হচ্ছে, অর্থাৎ আমরা যেটা বিবৃতি পাচ্ছি, হরতাল হচ্ছে, অবরোধ হচ্ছে, যেটা আওয়ামী লীগ বিএনপির পক্ষ থেকে স্বীকার করা হচ্ছে, ইটস ওকে। নাম্বার 1। নাম্বার 2 হলো এই আন্দোলন দমন করার জন্য যে কোঅর্ডিনেশনটা দরকার সরকারের পক্ষ থেকে, সেই ক্ষেত্রে আমি মনে করছি সেখানে কোঅর্ডিনেশনটা প্রপারলি হচ্ছে না। যেমন দেখা গেল হঠাৎ করে একটা জায়গাতে একটা বাস পড়ে গেল, কিংবা হঠাৎ করে দেখা গেল হাতির ঝিলে 20টা গাড়ি ভাঙচুর হয়ে গেল। তো ওই মুহূর্তে ওই এলাকার পুলিশের জন্য একটা ব্যবস্থা ম্যান্ডেটরি হয়ে যায় যে এই কাজ কারা করলে তুমি তাড়াতাড়ি ধরো। তখন তার চাকরি বাঁচানোর জন্য সে করে কি, খুব দ্রুততার সঙ্গে অনেকগুলো আসামিকে ধরে ফেলে, এবং ওই আসামির মধ্যে কয়জন যে শিবির, কয়জন যে বিএনপির লোক আর কয়জন যে আওয়ামী লীগের লোক, সেটা তার আসলে খেয়াল করার সময় থাকে না। ফলে কি হচ্ছে যে ওখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে যারা অপকর্মটি করেছে তারা ধরা পড়েনি, আর যারা ধরা পড়েছে তারা নিরীহ ব্যক্তি, এবং এই নিরীহ ব্যক্তির মধ্যে আওয়ামী লীগের লোকজনও আছে। ফলে এই যে গ্রেপ্তার বরণ করেছে তার বিরাট অংশ কিন্তু আওয়ামী লীগের লোকজন সাফারার হয়েছে। এই নিয়ে কিন্তু দলের অভ্যন্তরীণভাবে তারা কিন্তু সাফারার। এবং এখন এই যে 2 মাসের যে আন্দোলনের ফলে আমাদের যে সরকারের পক্ষ থেকে, আমাদের সরকারের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বিরক্ত হয়ে পড়েছি। আমাদের যেমন দেখা গেল ছাত্রলীগের সেক্রেটারি আজকে ফেসবুকে দেখলাম, তিনি বললেন অনেক নেতাদেরকে নাম মেনশন করে, আমি এখানে নাম মেনশন করব না, যে তারা কোনো নাম সর্বস্ব প্রতিষ্ঠানে যাচ্ছেন। আমাদের এত সুন্দর সুন্দর সাংগঠনিক কমিটি থাকা সত্ত্বেও, অর্গানাইজেশন থাকা সত্ত্বেও আপনি তাদেরকে ব্যানারে না গিয়ে নাম সর্বস্ব পার্টিতে গিয়ে বিভিন্ন রকম বক্তৃতা বিবৃতি দিয়ে দলকে বিভ্রান্ত করতেছেন। এই ব্যাপার নিয়ে কিন্তু ছাত্রলীগ পক্ষ থেকে সেখানে প্রতিবাদ জানানো হয়েছে। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু তার দলের অনেক নেতাকে বলেছেন যে তোমরা ফালতু কথা বলবো না, কারণ তোমাদের ফালতু কথার জন্য কিন্তু আমাদেরকে অনেক দুর্ভোগের শিকার হচ্ছে। তো এই যে দেখেন যে তাদের মধ্যেও কিন্তু টোটাল বিষয়টা নিয়ে অসন্তোষ আছে, এবং একই সঙ্গে মাননীয়
মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন বিরোধী দলীয় নেত্রীকে লক্ষ্য করে যে উনি আমাকে হত্যা না করে ছাড়বেন না, এবং এই কথাটা যেদিন বললেন ইত্তেফাকে কিন্তু ঠিক একই নিউজ আসছে যে তাকে হত্যা করার জন্য এক মহিলা যাকে বলে আত্মঘাতী মহিলাদের ভাড়া করা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে এটা আলোচনা করেছেন। ফলে আপনি যদি এখন এই যে নিউজগুলো হলো বা এই যে কথাবার্তা হলো, এই সার্বিকভাবে কিন্তু আমরা খুব একটা অশনি সংকেতের মধ্যে আছি, এটা ভালো সময় যাচ্ছে না। এটা যেমন ধরেন এই যে আমরা আজকে এতক্ষণ ধরে একটা আলোচনা করছি যে দেশের অবস্থা কি, হরতাল অবরোধ ইত্যাদির মাধ্যমে নানান ক্ষতি হয়েছে, কিন্তু আমি যখন এখানে আসি তার একটু আগেই একটা নিউজ পোর্টালে আমি দেখে এলাম, নাসিম সাহেব বলছেন যে সারা দেশে হরতাল অবরোধ কিছু হচ্ছে না, সবকিছু খুব স্বাভাবিক স্মুথ চলছে। যদি তাই চলে তাহলে সমস্যা তো নাই, সবকিছু খুব স্বাভাবিক চলছে, কোথাও হরতাল অবরোধ কিছু হচ্ছে না, তাহলে এই আলোচনারও দরকার করে না, ওনাদের এত উদ্বেগেরও দরকার করে না, আমাদের এত কথার দরকার করে। বিদেশে আমাদের ভাবমূর্তি আমাদের বাইরে আসছে কথা, সেটা তো সমস্যা আপনার আছে, কিন্তু কিছুই তো হচ্ছে না নাসিম সাহেবের বাসায়। তার নাসিম সাহেবের সাথে আমাদের যোগাযোগ করা উচিত। কিন্তু এখন এটা হলো একটা জিনিস, কিন্তু এর একটা অবসান দরকার অবশ্যই, যেভাবে পারা যায়। সে অবসানের সহজ পথ কি? সহজ পথ যে প্রমিস বর্তমান সরকারি দল করেছিল এই 5 জানুয়ারি নির্বাচনের আগে, যে এটি একটি নিয়ম রক্ষা নির্বাচন, সংবিধান রক্ষা নির্বাচন, এরপরে আমরা একটি প্রপার নির্বাচন দেব, যে আশায় বিএনপি 1 বছর ধরে বসেছিল এবং কোন রকম কথাবার্তাই বলেনি। এবং এই বার্ষিকী পালন করতে গিয়ে ওনারা গণতন্ত্র রক্ষা বার্ষিকী, এরা গণতন্ত্র হত্যা বার্ষিকী, এইটা পালন করতে গিয়ে দেখা গেল যে গণতন্ত্রের যেটুক চিন্তা ভাবনা করা হচ্ছিল ওটুকু মুছে দেওয়া হলো। এই সভা করতে পারবে না, কোথাও যেতে পারবে না, ঘরের মধ্যে আটকিয়ে দেওয়া হবে, সব করা হলো। তাহলে কি সমাধান? কি সমাধান হলো যে সবার কাছে গ্রহণযোগ্য একটি কর্তৃপক্ষের মাধ্যমে অবিলম্বে একটি নতুন নির্বাচন দিন, যে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রও ফিরে আসতে পারে, এই ইম্পাসে এটারও অবসান ঘটতে পারে। কেবল তাহলে এর সমাধান বের করা সম্ভব, আদারওয়াইজ এই যে অবস্থা, এই অবস্থা অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে, যার পরিণতি বাংলাদেশের জন্য ভালো হবে না। আমার মনে হয় যে বিএনপির যে কর্মসূচি এখন চলছে, 20 দলের যে কর্মসূচি, এই কর্মসূচি তারা যদি, এটা আমরা পছন্দ করি আর না করি, কিন্তু তারা যদি এইরকম পরিস্থিতি দীর্ঘদিন রাখতে পারে, সে আরো 2-3 মাস কন্টিনিউ করতে পারে, তাহলে এটা ইটসেলফ এক ধরনের কোট আনকোট সাফল্য আনবে ওদের জন্য। এই জন্য যে সরকারের উপর তখন বহুমাত্রিক চাপ আন্তর্জাতিক লেভেল থেকে এবং ভেতরেরও নানান রকম প্রতিষ্ঠান থেকে একটা চাপ। আমার অনুষ্ঠানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলছিলেন যে এই অবস্থা জুন মাস পর্যন্ত চলবে এবং তারপরে বিএনপি আস্তে আস্তে স্তিমিত হয়ে যাবে, আবার বিরতি দিহত করবে এবং 2019 সাল পর্যন্ত এই সরকারি ক্ষমতা থাকবে এবং বিএনপি এরকমই করতে থাকবে। হ্যাঁ, যদি বিএনপি এইরকম করতে পারে, তার ভাষায় আপনি মনে করছেন সেটি সাফল্য? সেটা আমি কোট আনকোট সাফল্য। বিএনপি সাফল্য মানে আমি তো একটা স্থিতিশীল শান্তিপূর্ণ দেশ, যে স্বপ্ন আওয়ামী লীগ দেখিয়েছে, $50 বিলিয়ন এক্সপোর্ট, 50 বিলিয়ন এক্সপোর্ট তো আর এইভাবে থাকলে হবে না, এটা কমবে। সো আমি ওই অর্থে বলছি সাফল্য দেখাতে পারবেন না, কিন্তু হয়তো সরকারে থাকতে পারবেন, কিন্তু সেটাও হয়তো। কারণ আমরা যেরকম মনে করি যে সবকিছু আন্ডার কন্ট্রোল, আসলে যেদিন যেই মুহূর্তে কন্ট্রোলের বাইরে যাবে তার আগের মুহূর্ত পর্যন্ত তো কন্ট্রোলে থাকেই, সবাই থাকে। এরশাদেরও ছিল, আইয়ুব খানেরও ছিল, মানে 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 খালেদা জিয়ারও 96 ছিল, ক্ষমতা ছাড়ার আগেই থাকে, আগে পর্যন্ত থাকে। সুতরাং আমার যেটা মনে হয় যে এইগুলির একটা পরিবর্তন হওয়া দরকার। আমাদের মানে আমাদেরকে রাষ্ট্রের ভালো, জনগণের ভালো। তো এই জায়গাটাতে যেহেতু একজন ব্যবসায়ী প্রতিনিধি আছেন, আমি বলি যে ব্যবসায়ীদের মধ্যেও আছে, ভাগাভাগি আছে, কিন্তু বাংলাদেশে এখন যদি আমরা আওয়ামী লীগ বিএনপির দাবি এবং তার বিরোধিতা, এটা দিয়ে সমাধানটা খুঁজি, আমি এটা দীর্ঘদিন ধরে বলে আসছি যে এটার মধ্যে যেহেতু ইগো জড়িত হয়ে গেছে দুই দলের, এটা দিয়ে সমাধানটা করা ডিফিকাল্ট। তো সবসময় নিয়মই হলো সমস্যাটারে আর একটু বৃহত্তর জায়গায় নিয়ে যেতে হবে, তাহলে কি হয়, ওই ইরিটেশন গুলি থাকে না, তখন আর কেবলমাত্র তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা না। যেহেতু কেবলই তত্ত্বাবধায়ক সরকার, বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাওয়ার কোনো অধিকার নেই। বিএনপির অধিকার আছে একটা সত্যি সত্যি ফেয়ার লেভেল প্লেইং ফিল্ড, একদম মানে প্রভাবহীন একটা নির্বাচনের। কিন্তু বিএনপির এই দাবির পাশাপাশি আবার অনেক স্টেক হোল্ডার আছে, তাদের দাবি আছে যে না, নির্বাচনটা কালো টাকার প্রভাব মুক্ত হইতে হবে, ভালো লোকের সুযোগ মুক্ত হবে, দলীয় ইয়েগুলি, মনোনয়নগুলি একটু রাজনৈতিক গণতান্ত্রিক ভাবে দেওয়া হোক। এটার সাথে আমি শুধু ব্যবসায়ী প্রতিনিধি আছেন বলে এটা বলি, বাংলাদেশ
এরশাদ বিরোধী আন্দোলনের শেষ পর্যায়ে 3 জোটের একটি রূপরেখার ভিত্তিতে 20 বছর একটা সামহাও, আমি আবার মাঝখানে বলে রাখি, আপনার সানির একটা বক্তব্যের সাথে আমি খুবই একমত। আজকের এই সংকটের জন্য কিন্তু মূলত বিএনপি দায়ী। বিএনপি যদি ইয়াজউদ্দিন সাহেবকে নিয়ে ওই ফাজলামোগুলি না করত, তাহলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের এত কঠোর অবস্থান হওয়ার কোনো কারণ হতো না। সুতরাং বিএনপি যে সাফার করতেছে, কিছুটা আল্লাহর বিচারও আছে এখানে, মানে কিছু প্রায়শ্চিত্তের মতো আছে। হ্যাভিং সেড দ্যাট, দেশটা তো কেবল বিএনপি আর আওয়ামী লীগের, দেশের জনগণের। তখন আমার মনে হয় যে ব্যবসায়ীদের একটা ভূমিকা আছে। কেন আমি বলি, বাংলাদেশ 3 জোটের রূপরেখার ভিত্তিতে 20 বছর চলেছে, আমাদের সমৃদ্ধিও হয়েছে, এই সময় অনেক হয়েছে, কিন্তু আমাদের যে সম্ভাবনা তার সবটা হয় নাই। আমরা ডাবল ডিজিটের গ্রোথ, আমরা এখানে ইথিওপিয়ার কথা বলতে পারি। ইথিওপিয়া গত 2 বছর ডাবল ডিজিট গ্রোথ, আরো বেশি, তারা যেভাবে ওয়েলকাম জানাচ্ছে। তো ইথিওপিয়া যদি পারে, বাংলাদেশ ডাবল ডিজিট তো সহজে পারার কথা, বাংলাদেশ অনেক এগোনো। তো সেই ক্ষেত্রেই আমার মনে হয় ব্যবসায়ীরা একটা উদ্যোগ নিতে পারে, আরো লার্জার রোল নিতে পারে। ব্যবসায়ীরা শাই আউট করলে হবে না, কারণ এই ব্যবসায়ীরাই বাংলাদেশের অর্থনীতির প্রাণ। যেমন প্রাণ আমার শ্রমিক এবং কৃষকরা কৃষিতে, এবং বিদেশে বা দেশে কাজ করে আমার শ্রমিকরা আমাদের অর্থনীতির জন্য মূলত শক্তি যোগান দিচ্ছে। তো ব্যবসায়ীরা যদি একটা ভূমিকা নেয়, আমি মনে করি আপনি যেটা বলছেন যে এর বাইরে গিয়ে, দলীয় পরিচয়ের বাইরে গিয়ে, দরকার হলে আপনাদের যারা যারা দলীয় সম্পৃক্ততা আত্মীয়তা আছে তারা আপাতত অফ থাকলেন, যদি মিলিতভাবে একটা দাবি তোলা যায় যে আমরা বিএনপির দাবির জন্য না, আওয়ামী লীগের বিরোধিতার জন্য না, আমরা আরো লার্জার একটা সলিউশন চাই। বাংলাদেশকে আগামী 20-30 বছরের জন্য একটা অর্থনৈতিক ভাবে মানে উজ্জ্বলতর দিকে যাবে, সেই রকম সম্ভাবনা তৈরি করতে আমাদের আরো কি কি দরকার, গণতান্ত্রিক ইনস্টিটিউশন গুলির শক্তিশালীকরণের জন্য কি দরকার, এরকম একটা লার্জার ক্যানভাসে যদি একটা আলোচনার সূত্রপাত করা যায় জাতীয় ভিত্তিতে, আমার মনে হয় এটার ভেতরে বিএনপি আওয়ামী লীগের সমস্যাটাও চলে আসবে, সমাধান হবে। কারোর ইগোর কনফ্লিক্টের যোগ করতে চাই আপনাকে দিচ্ছে 1 মিনিট আসবো, 1 মিনিট আপনাকে দিচ্ছি। আজকে 90-এর দশকে যখন আন্দোলন হতো, আমাদের অর্থনীতির 80% নিয়ন্ত্রণ ছিল সরকার, 20% ছিল প্রাইভেট সেক্টর। আজকে 77.2% প্রাইভেট সেক্টর। আজকে যে অবরোধ হচ্ছে, এইটার কিন্তু সরকার মাত্র 22%, 23%। সরকার কিন্তু তার রাষ্ট্রযন্ত্র অবরোধের মধ্যেও চালাচ্ছে। আর বেসরকারি পর্যায়ে যে 77% অর্থনীতি আমরা বেসরকারি পর্যায়ে আছে, তারা কিন্তু অবরোধের সরকার কিন্তু বেসরকারি ব্যবসারও যদি ক্ষতি হয়, এটা নৈতিক দায়িত্ব সরকারের নিতে হবে। সরকার, আমি মনে করি, আমার মনে হয় যে আসলে আমরা যদি খালি নির্বাচন দিয়ে দিই, এইটা খুব এই সমস্যা আমাদের দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান হবে। আমি তাই বললাম, এটাই বললেন, আপনার সাথে আমি একমত। নির্বাচন দেওয়া হওয়ার জন্য আমাকে যেটা বললেন যে লং টাইম প্ল্যান থাকা দরকার, আগে দরকার ইনস্টিটিউট, যে নির্বাচন কমিশন, যারা রুলস গুলো, ইনস্টিটিউশনগুলি শক্তিশালী করা, তারা কিভাবে পে করবে, তারা কিভাবে। আজকে দেখেন শ্রীলঙ্কা, আমরা কিন্তু শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অনেক ক্ষমতাশীল মনে করতাম কিছুদিন আগেও, কিন্তু যখন নির্বাচন হলো তার কিন্তু ওই জায়গায় কোনো ছিল না। 1 মিনিট। আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে বিরোধী দলকে বুঝতে হবে যে আমরা 2 মাস আন্দোলন করলাম, সরকারকে আমরা কিছুই করতে পারিনি, অর্থাৎ আওয়ামী লীগের একটা অস্তিত্ব আছে, শক্তি আছে। আবার একইভাবে সরকারকে মনে করতে হবে যে 2 মাসের মধ্যে নির্যাতন জুলুম আমাদের যা করার সর্বোচ্চ আমরা করেছি, কিন্তু এই দলটিকে আমরা কিছুই করতে পারিনি, সেই দলটা দলের জায়গাতেই আছি। অর্থাৎ দুটো দল যদি একে অপর অস্তিত্বকে স্বীকার করে নেয়, তাহলে তারা পরস্পরকে শ্রদ্ধা করতে পারবে। আর যখন পরস্পরকে শ্রদ্ধা করতে পারবে, তখন যেটা লেভেল প্লেয়িং ফিল্ড বলি আমরা, সেটি চলে আসবে। তখন আলোচনা বলেন, সমঝোতা বলেন, সেটা করার সময় কিন্তু আমরা যদি একে অপরকে তাচ্ছিল্য করি, একে অপরকে খুব বেশি বড় মনে করি বা ছোট মনে করি, এছাড়া একজন আরেকজনের পতন ছাড়াই সমস্যার সমাধান হবে না। আপনি যদি ওই জায়গায় যেতে না পারেন, তাহলে একজনের পতন হয়ে গেলে আরেকজন মোটামুটি দীর্ঘকালের জন্য নিশ্চিন্ত থাকবেন, আপনি মনে করেন? এটি ভার্চুয়ালি একেবারে একটা অসম্ভব কথা, যে একটা পার্টকে যদি আমরা নির্মূল করে দিতে পারি, শেষ করে দিতে পারি, তাহলে সমস্যার সমাধান। একেবারেই একেবারে অসম্ভব। সুতরাং এটা পথ নয়, নির্মূল কোনো পথ নয়। নির্মূল করবেন আপনি রক্তবীজ, শতগুণ বেড়ে এই আন্দোলন তৈরি হবে। সুতরাং যা করতে হবে সেটা হলো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, গণতন্ত্র মানতে হবে। আজকে যা দেশে, সেটা গণতন্ত্র নয়, গণতন্ত্রের গ নাই,
এখানে মানবাধিকার নাই, এখানে মৌলিক অধিকার নাই, এখানে কথা বলার অধিকার নাই, এখানে সমাবেশ করার অধিকার নাই, এখানে সংবাদপত্রের মিডিয়ার স্বাধীনতার অনেক আছে, কষ্ট। সুতরাং এই অবস্থা থেকে সেদিন দেখলাম মাথা থেকে দূর করে ওকে যা হয়েছে হয়েছে, ফরগেট ইট। এটা ঝেড়ে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ বংশধরের জন্য আসেন, বসেন, একটা সমাধান নিজেরাও বের করেন। আমার একটা কথা আমরা বলি যে সানি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি একটু এটাকে শক্তিশালী করার জন্য আমিও সাপোর্ট দিয়ে বলি। আমাদের কিন্তু 21শে আগস্টের ঘটনাটা আমাদের রাজনীতির জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এটার কিন্তু একটা সুরাহা করা দরকার। 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উদযাপন হতেই পারে, কিন্তু এটা আমাদের যে পারস্পরিক হিংসা বিদ্বেষের রাজনীতির মধ্যে এটার একটা নেগেটিভ যত না হয়, এই জন্য এটারও একটা সুরাহা হতে হবে। আমি 15 তারিখ জন্মদিন পালন করবেন না বলবো না, কিন্তু এটার একটা সুরাহা হতে হবে। বঙ্গবন্ধুর প্রতি মর্যাদার বিষয়, একটা স্ট্যাটিউটরি মর্যাদা বঙ্গবন্ধুর আছে, জিয়াউর রহমানকেও অমর্যাদা না করা বা মর্যাদা দেওয়া, এগুলিও আমাদের ভাবতে হবে। তো এইগুলি আসলে মানে অনেকে মনে করেন যে সমাধানের মধ্যে আসবে, কিন্তু কখন আসবে এটা তখন আমরা লার্জার স্কোপে দেখব। কিন্তু আমি যখন শুধু এখন বঙ্গবন্ধু নিয়ে কথা বললে বিএনপি কে পাবো না, জিয়াউর রহমান নিয়ে কথা বললে আওয়ামী লীগকে পাবো না, এভাবে হবে না। এই জন্য লার্জার ফ্রেমে আসতে হবে এবং ব্যবসায়ীদেরকে একটা বড় উদ্যোগ নিতে হবে, কারণ অন্য গ্রুপগুলো পলিউটেড হয়ে গেছে বেশি নানানভাবে। ব্যবসায়ীদের মধ্যে এখনো একটা বড় অংশ আছে যারা চাইলে নৈতিকভাবে উভয় পক্ষের উপর একটা ইনফ্লুয়েন্স আনতে পারে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কের যে পেজ রয়েছে সেই পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার এইস আসলাম সানি, ডক্টর রেজওয়ান সিদ্দিকী, মিস্টার নাঈম ইসলাম খান এবং মিস্টার মোহাম্মদ গোলাম মাওলা রনি, অসংখ্য ধন্যবাদ আপনার চারজনকেই। দর্শক, কথা বলছিলেন আমার চার অতিথি, নানান মত এবং সব মিলিয়ে এক জায়গায় যেটি এসছে সেটি হচ্ছে যে সমস্যার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেটি কবে শেষ হবে, কবে এখান থেকে মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে, সেটি ওনারা নিশ্চিত হতে পারেননি, কেউই ইন্ডিভিজুয়ালি পারেননি এবং একসঙ্গেও পারেননি। এটির সমাধান কিভাবে হবে সেটি নিয়েও নানান মত রয়েছে। তবে একটি কথা মোটামুটি বলা যায় যে সমঝোতার পথে হাঁটা ছাড়া এর কোনো সমাধান হবে না। পারস্পরিক শ্রদ্ধাবোধের কথা অনেকে বলেছেন, ভুল ত্রুটি অন্যেরটা ইগনোর করবার কথা বলেছেন, এগুলো আসলে হবে না এবং ওই শ্রদ্ধাবোধের জায়গাটা তৈরি করাটাও খুবই সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যেটি হতে পারে সেটি হচ্ছে যে আলোচনাটা কেবল দুই পক্ষের মধ্যে না করে একটা লার্জার স্কেলে এবং এই সমস্যার গভীরে অনেক রকমের সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে একটা ব্রড স্কেলে আলোচনা করলে হয়তো আশু সমস্যার সমাধান হতে পারে এবং মধ্যমেয়াদে দীর্ঘমেয়াদে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের একটা পথ বের করে আনা যেতে পারে এবং সেক্ষেত্রে হয়তো কারোই জয় পরাজয়, বিশেষ করে প্রধান দুটো শক্তির এভাবে নির্ধারণ করা যাবে না এই পক্ষ জয়ী হয়েছে বা ওই পক্ষ পরাজিত হয়েছে, হয়তো সবাই জয়ী হয়েছে বা কেউই জয়ী হয়নি, এরকম একটা অবস্থায় যেহেতু দেশটি এখানেই উচ্চারিত হয়েছে, দেশটি আওয়ামী লীগ বা বিএনপির কারণ নয়, দেশটি আমাদের সবার এবং সবাই মিলেই আসলে সেরকম একটা ফর্মুলা বা পথ বের করতে হবে। কারা সেখানে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করবেন, কোঅর্ডিনেশন কারা করবেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে বা দেখা যেতে পারে, কিন্তু আলোচনার বিকল্প নেই এবং আলোচনার মধ্য দিয়ে আসলে এই সমস্যার সমাধান করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।